ওকে, আমরা তো গতকাল মৌলিক বলসমূহ, নিউটনীয় গতিসূত্র, এরপর সংঘর্ষ হলে বস্তুর আদিবেগ, তারপর বুলেট বন্দুকের অঙ্কগুলো মানে সূত্রগুলো আমরা দেখছি। বাট আজকে আমরা নতুন কিছু করবো। ওকে, অঙ্কটা আমরা পরে করি, আগে ক্রিয়াগুলো শেষ করি। আজকে আমরা ঘূর্ণন গতি সংক্রান্ত আজকে আমরা ঘূর্ণন গতি সংক্রান্ত কয়টা রাশি দেখব। ওকে, প্রথমে দেখব হচ্ছে আমরা কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ বিষয়টা কি দেখো, তোমরা পরে তুলো। কৌণিক ত্বরণ বিষয়টা কি? আচ্ছা, আমরা সরল বলতে শুধু বুঝি যে একটা বস্তু সরলরেখা বরাবর নির্দিষ্ট দিকে যে দ্রুততা অতিক্রম করে সেটাকে বলে আমরা সরল। ওকে, আর কৌণিক ত্বরণ বলতে বোঝাচ্ছে, কৌণিক বলতে বোঝাচ্ছে একটা গোলাকার কিছু ধরনের, এটা বৃত্তাকার পথে কোনো একটা বস্তু সরল। তাহলে এটা বিষয়টা কি, যে মনে করো এটা একটা বৃত্ত, তার কেন্দ্র হচ্ছে ও। সো এটা একটা ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, তাই না? এটা আবার তাই না? সো আমার এইটা কি বলতো, এটা কি বৃত্তচাপ, তাই না? সো বৃত্তচাপকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দ্বারা, তাই না? আর মাঝখানে যে কোণটা কি? থিটা, তাই না? সো আমরা কিন্তু, তোমরা তো ম্যাথে এটা একটা অঙ্ক করছো যে এস ইকুয়াল আর থিটা, তাই না? আরটা কি? ব্যাসার্ধ, আর থিটাটা কি? দুটার মধ্যবর্তী কোণ, তাই না? এবং এই থিটাটা কিন্তু সবসময় আমরা কোণে নেই না, মানে ডিগ্রিতে নেই না, রেডিয়ানে কিন্তু নেই, তাই না? তাহলে আমি বের করব কি? থিটা না? তাহলে আমি থিটার সমান কি জানি? না? তাহলে আমার থিটা বলতে বোঝাচ্ছে কৌণিক ত্বরণ। আসলে আমরা এই যে থিটা, এই থিটা বলতে বোঝাচ্ছে আমরা কৌণিক ত্বরণ। ওকে, তাহলে একটা বস্তু বৃত্তাকার পথে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা বস্তু প্রাথমিক অবস্থা থেকে যখন একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তখন যে কোণে বস্তুটার দূরত্ব পরিবর্তন করে সেই কোণটাকে বলা হচ্ছে আমার কৌণিক ত্বরণ। বুঝতে পারছো? আমরা শুধু এস, যে আমরা সরণ বলতে যেটা বুঝি ওটা রৈখিক বেগের ক্ষেত্রে, আর কৌণিক ত্বরণ বলতে আমরা বুঝি যে একটা বস্তু বৃত্তাকার পথে মানে বৃত্তাকার ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করে ওটাকে বলা হয় কৌণিক ত্বরণ। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা বলবো কৌণিক বেগ। ওকে, কৌণিক বেগ বিষয়টা কি? একদম সেম একই। আমরা রৈখিক অবস্থায় বস্তুর বেগ বলতে আমরা কি বুঝি বলতো? রৈখিক অবস্থায় একটা বস্তুর বেগ বলতে আমরা কি বুঝি? v ইকুয়াল h বাই t, তাই না? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে কি বলে? বেগ, তাই না? তো একদম সেম এখানে, যে আচ্ছা এখানে প্রথমে বস্তুটা এখানে ছিল, ধরুন m ভরে একটা বস্তু এখানে ছিল, তাহলে সময়ের সাপেক্ষে অর্থাৎ এই যে এতটুকু পথ অতিক্রম করলে কি সময় লাগে না? তাহলে এই যে থিটা কোণে একটা বস্তুর কৌণিক বা দূরত্ব পরিবর্তন করলে যদি কি সময় অতিক্রম করে, তাহলে আমরা কি জানি? কৌণিক বেগ ইকুয়াল কৌণিক ত্বরণ ভাগ সময়, তাই না? এখন হচ্ছে না যে সরণ ভাগ সময়, তাহলে আমরা এই যে থিটা কোণে একটা বস্তু
মনে করো এখানে আছে তোমার p অবস্থা, এখানে আছে তোমার q অবস্থা। তাহলে একটা বস্তু p থেকে q বিন্দুতে আসতে যদি থিটা পরিমাণ কোণিক হয়, তাহলে কোণিক সরণের সময়ের সাপেক্ষে কোণিক সরণের পরিবর্তনের হার কিন্তু আমার কোণিক বেগ করব, তাই না? তাহলে আমি কৌণিক বেগ সমান কি জানি ওমেগা, ওমেগা কোণিক সমান কি থিটা আর সময় কি টি। এটি বুঝতে পারছো? একদম সেম কনসেপ্ট, শুধু কৌণিক বরাবর শুধু কৌণিক সামনে লেখা শুধু কৌণিক থাকবে, আর জাস্ট ওখানে আমরা রৈখিক বরাবর বেগকে জানি ভি আর এখানে হচ্ছে ওমেগা। বুঝতে পারছো? সরণটা তো ভাই এর পাশে তাহলে থিটা কেন বলবো? সরণ এটা এস না, সরণ আমার এই তো আমার সরণ তো এটা থিটা, কিন্তু আসতেছে তো ওই দিক দিয়ে, ওইটা সমান এটা না আমার। আচ্ছা আমি কি বলছি, আমি দূরত্ব নেব, তাই না? আমার তো সরণ, আমি তো দূরত্বের পরিবর্তনটাকে নেব, কারণ দূরত্ব আমার এটা পরিবর্তন হচ্ছে না। তুমি বলতেছ না এটা না, এটা তো চাপ। সরণ তো ওইটা দিয়ে হচ্ছে। আচ্ছা শোনো, সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা কি? সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্যটা হচ্ছে, এখন মনে করো একটা বস্তু p বিন্দুতে আছে, তাই না? সো এখানে p, এখন এখানে আসলো, এখানে d বিন্দুতে আসলো। এখন তোমার মনে করো এটা 5, এটা 3, 1 5 1। এখন p থেকে d বিন্দুতে আসতে কতটুকু দূরত্ব পরিবর্তন করলো? 5 থেকে 8 10 11 11 এর পাশে 16 17, সে 17 মিটার অতিক্রম করলো, এটা তার দূরত্ব। আর আমি যদি বলি যে p থেকে d বিন্দুতে আসতে বস্তুটা কতটুকু সরণ অতিক্রম করলো, তাহলে এটা হয়ে যাবে p থেকে d বিন্দু একদম সরাসরি লম্ব বরাবর দূরত্ব। তাহলে ওই পি থেকে কিউ হলো সরাসরি কি হবে? কোনটা? আচ্ছা, কিন্তু p থেকে q যে আমরা যে নেব, এটা আমরা কিভাবে নেব? হ্যাঁ, তাহলে এটা আমি যে সামনে p থেকে নেব, তো আমরা তো এটা একটা দূরত্ব, তাই না? তো আমার যেহেতু বৃত্তাকার পথ বরাবর আমরা নিচ্ছি, সো বৃত্তাকার যেগুলো একটা দূরত্ব, আমরা বৃত্তাকার ক্ষেত্রে দূরত্বকে আমরা ডিগ্রি অথবা রেডিয়ানে নিই। বুঝতে পারছো? তুমি যে বললে না যে আমরা দূরত্বটা নেব, এটা নেব আমরা রৈখিক বরাবর, কিন্তু ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে আমরা যে দূরত্বটাকে কাউন্ট করব সেটা হচ্ছে আমরা থিটা বরাবর। বুঝতে পারছো? এই জন্য আমরা থিটাটাকে নিলাম। ওকে, তাহলে ক্লিয়ার সেটা? অর্থাৎ রৈখিক বরাবর আমরা দূরত্বটাকে নেব, আর ঘূর্ণন বস্তুর ক্ষেত্রে আমরা ওটাকে কোণ হিসেবে কাউন্ট করব। এখন হচ্ছে আমরা জানবো হচ্ছে কৌণিক ত্বরণ। আচ্ছা, কৌণিক বেগের ক্ষেত্রে আরেকটা সম্পর্ক হচ্ছে যে কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। ওকে, কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্কটা হচ্ছে v ইকুয়াল ওমেগা। ওকে, সো এটা কিন্তু একটা প্রমাণ আছে, প্রমাণ কি তোমরা দেখবা যে আমার জাস্ট সূত্রটা লাগবে, জাস্ট এতটুকু জানলে হবে যে এটা কি রৈখিক অবস্থায় বস্তুর বেগ, আর ওমেগাটা কি কৌণিক বরাবর বস্তুর কৌণিক বেগ, আর আরটা কি ব্যাসার্ধ। তাহলে রৈখিক বেগ আর এটা কি কৌণিক বেগ, এটার মধ্যে সম্পর্কটা হচ্ছে v ইকুয়াল ওমেগা। এটা প্রমাণ আছে, প্রমাণ থেকে চলে আসছে, আমি যেটা আপনাকে দেখালাম না। বুঝতে পারছো? আমি মিশে দিলাম। ওকে, কৌণিক ত্বরণ। আচ্ছা, কৌণিক ত্বরণ এবং হচ্ছে স্বাভাবিক অবস্থার ত্বরণ হচ্ছে একই। আমরা স্বাভাবিক অবস্থার ত্বরণ বলতে আমরা কি জানি বলতো? আমরা এই সময় কি জানি? সময়ের সাথে বেগের পরিবর্তনটাকে কি বলি আমরা? ত্বরণ না? ঠিক তেমনই
যে একটা বস্তুর সময়ের সাথে সাথে বস্তু যখন কৌণিক বেগের পরিবর্তনটা হয়, এই কৌণিক বেগের পরিবর্তনটাকে আমরা বলবো কৌণিক ত্বরণ। ওকে, তাহলে কৌণিক ত্বরণ কি জানি? কৌণিক ত্বরণটাকে প্রকাশ করা হয় আলফা দ্বারা। ওকে, আর কৌণিক বেগটাকে আমরা জানি ওমেগা বাই টি। এবার আগে দুটো শিখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আমি সরল সূত্র আবার লিখে দেব, সমস্যা নেই। জাস্ট এটা বুঝতে পারছো? এখন আমরা কৌণিক বেগ এবং কৌণিক রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে আমরা সম্পর্কটা দেখলাম। তাহলে এখন আমরা দেখব কৌণিক বেগ, কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্কটা কি। ওকে, রৈখিক বলতে বোঝাচ্ছে যে আমরা আনুভূমিক বরাবর যে রাস্তা দিয়ে চলাফেরা, অর্থাৎ ঘূর্ণন ছাড়া আমরা বেগ ত্বরণ যেটাকে কাউন্ট করি ওটা হচ্ছে রৈখিক বরাবর। আর যখন আমরা ঘূর্ণন বরাবর বস্তু বেগ এবং ত্বরণটা আসে তখনই আসবে কৌণিক। A equal to alpha r, বুঝতে পারছো? A equal to alpha r। এখন আমি তোমাদের একটা জিনিস একটু প্রমাণ করে দেখাই যে কিভাবে A equal to alpha r আসে। ওকে, তো মূলত আমরা প্রমাণটা একটু জাস্ট দেখব। আচ্ছা, আমরা v সমান কি জানি? ওমেগা r, তাই না? এখন আমরা যে সময়ের সাপেক্ষে বেগকে অন্তর্গণ করি, তাই না? আমার কি ত্বরণ লাগবে না? তো আমি বেগ থেকে ত্বরণ কিভাবে পাবো? যখন আমি সময়ের সাপেক্ষে বেগটাকে পরিবর্তন করব, তাই না? তো d বাই dt v ইকুয়াল d dt ওমেগা r, তাই না? এখন সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনটা কি বলে আমরা? ওকে, তোমরা কি অন্তর্গণ করনি? কিছু করনি? স্যার এটা হচ্ছে তোমার ইউভি সূত্র। ইউভি সূত্র জানো? মানে কিছু জানো অন্তরীকরণের? জানি। এটা কি ইউভি না? ইউ আর এটা কি ভি। যদি এরকম দুইটা ইউ এবং ভি কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এটা হয়, প্রথমে ইউটাকে আমরা স্থির রাখবো, তাহলে ডব্লিউ, তাহলে পরিবর্তন হবে কোনটা? আর, তাহলে dr dt প্লাস এখন এবার ভিটাকে আমরা স্থির রাখবো, ভি কোনটা? আর, আর d ওমেগা বাই dt। বুঝতে পারছো? এখন এ, এখন আমার তো আর তো ধ্রুবক, তাই না? ব্যাসার্ধ তো ধ্রুবক, এটা তো কখনো তো চেঞ্জ হবে না। তো আমি একটা জিনিস যখন চেঞ্জ হবে না, ধ্রুবক, তাহলে ওই জিনিসটাকে যখন আমি অন্তরীকরণ করব তখন ওই ধ্রুবকটাকে যখন আমি কোন কিছুর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন সেটা মানটা হয়ে যাবে 0। বুঝতে পারছো? কারণ ব্যাসার্ধ তো ধ্রুবক, এটা তো কখনো চেঞ্জ হবে না, তাহলে ওমেগা ইনটু 0। বুঝতে পারছো? আর আরটা যেমন থাকবে, আর সময়ের সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনটা কি বলবে? কৌণিক ত্বরণ, তাই না? আলফা, তাহলে a ইকুয়াল এটা 0 আলফা আর। বুঝতে পারছো বিষয়টা? এটাই জাস্ট আমি তোমাদের একটা প্রমাণ করে দেখাবো। ওকে, বিষয়টা বুঝতে পারছো? এখন আমি তোমাদের সবগুলো সূত্র লিখে দিচ্ছি। তো প্রথমত হচ্ছে আমরা থিটা ইকুয়াল কি জানি? থিটা ইকুয়াল জানি হচ্ছে s বাই p। ওকে, 2 নাম্বার ওমেগা ইকুয়াল থিটা বাই p। 3 নাম্বার v
equal omega r. 4 number omega equal alpha equal omega over t ঠিক আছে চতুর্থটা সূত্র লাগে তোমরা বুঝতে পারছো যেগুলো এখানে ইলেকট্রনিক্সের জিনিস মানে জিনিসপত্র করে কি বলে ফোন টোন বাজারে কতটা এখান থেকে আচ্ছা ওই বাজার থেকে আচ্ছা 10 টাকা তো দোনো খোলা বাজার তাই না হ্যাঁ তাহলে কোথাও সিমসাতে কি করব তোমার লোকে আসবে না মনে হয় কয়েকদিন পর মাস শুরু হলে ওকে তোমাদের তোলা হয়েছে ঠিক আচ্ছা আমরা কিছু সূত্র জানি না S equals ut plus half a d square তাই না এটা তো রৈখিক বরাবর সো আমি যদি কৌণিক বরাবর সেম সূত্রটা কিন্তু সেম যা শুধু একটা থেকে আটে বলবো সো আমি এখানে সরলটা রৈখিক বরাবর সো কৌণিক বরাবর সরলটা কি থিটা তাই না এই আদিবেগ তাহলে ওখানে কি হবে কৌণিক আদিবেগ তাই না কৌণিক আদিবেগ ওমেগা টি টাইম টু টাইম প্লাস হাফ এটা কি রৈখিক ত্বরণ তাহলে আমরা এখন কি হবে ঘূর্ণন গতির ক্ষেত্রে কৌণিক ত্বরণ বুঝতে পারছো আবার কি আছে v equal v naught plus at আমরা কি জানি v equal u plus at কি হবে omega equal omega naught plus alpha t और কি জানি v square equal u square plus 2as so हम যদি এটাকে বলি তো omega square equal omega naught এর উপর square plus 2 alpha theta আর একটা সূত্র আছে আচ্ছা এটা মানে এরকম যে s equal u plus v by 2 দিতে না তো ঠিক আছে বল কি
শেষ তোমাদের বুঝতে পারছো তো বিষয়গুলো? হ্যাঁ। কত এটা ফালতু আছে? শুনে কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে? আমি বাজারে যাবো আর কিছু গ্যাজেট দেখার জন্য, ওয়্যারলেস গ্যাজেট দিয়ে। এখানে জিনিসপত্রের দাম টাম কেমন খুঁজে পাবেন কই? পাওয়া যাবে? এখানে সাহায্য যদি পাওয়া যায়, এখানে পাওয়া যাবে না? আমি দোকান খুঁজে পাবে তুমি বলে ভাই আমি কিছু না খুঁজে পাবেন তুমি যে বললে পাওয়া তো যাবে বাজারে, কিন্তু দোকান আপনি খুঁজে পাবে। ইলেকট্রনিক্সের দোকান আশেপাশে বা ফোন টোন সব দোকান আশেপাশে পাওয়া যাবে। কারণ বাজারের মধ্যে ঢুকলে কি আশেপাশে কি দোকানে ফোন টোন পাওয়া যাবে না? হ্যাঁ অনেক তাহলে বাজারে দোকান আগে তোমার একটা মানুষ চাঁদ খুঁজে পাই ঠিক করলি। আপনার কি সন্দেহ যে খুঁজে পাবেন বেশি? সে বাজারে দোকান আগে দোকান হয়েছে। তুমি হাতে থাকবো ব্যাগ করবো। আমি বলি ফ্রিজের আগে পাবেন কিছু, তারপরে পাবেন কোনো খারাপ পাবে, আমাদের কলেজের সামনে কিছু পাবে, আর একদম বাজারের মধ্যে কিছু পাবে। এই 4 জায়গায় আছে। নিউ মার্কেটে পাবেন, মানে ফ্রিজের সামনে গিয়ে পাওয়া যায়। ওকে, সো আমরা এখন নেক্সট টপিক করব হচ্ছে ব্যাংকিং কোড। ব্যাংকিং কোড জিনিসটা কি? এই যে যারা মিস করতেছে, আচ্ছা ওদের কথা বলে জিনিসটা আরো নিয়ে তো ধরো এই যে মিস করছে ভিডিও দেখতে বাসায় বসে বসে এসে একদম দেখছো এই কতটা উপকার করতেছে, এই জন্য কিন্তু আসলে এসব ওরা উপকারী তো। এখানে বসে দেখো, ওখানে তো একটা কোশ্চেন করতে পারতেছেন, শুধু ভিডিও দেখে নিতে হবে, ওর কিছু না বুঝলে দেখতে তো পারতেছে, আমি একা একা ক্লাস করব। দেখতে তো পারতেছে। আর এটা না দেখলে তো কি ক্লাস করলে সেটাও জানা যায়। হ্যাঁ যাবো না, ও আটটা কাজ করবে আগে ভাগে আসবে, 8টার আগে বলে যে ভাইটা আগে ভাগে আসেন, তাও বন্ধ করবে আসে, তোমার তো একটু তো দেরি করে আসবে, ও কিন্তু আগে এসে আমার কাছে কিছু বুঝে যাবে। ভালো করে এই জন্যই তাই এই যে দিদিকে আসেন খুব ভালো। ওকে, ব্যাংকিং কোড। ব্যাংকিং কোড বিষয়টা কি? আচ্ছা, ব্যাংকিং কোড হচ্ছে বিষয়টা এমন যে আমরা অনেক সময় দেখি না যে যখন একটা গাড়ি মোচন নেয়, দেখো যখন মোচন নেয় তোমাদের দেখবা যে যেসব জায়গায় একটা মোচন নেয় সেই জায়গায় এক পাশে উঁচু আছে এবং আর এক পাশে একটু নিচু আছে। আবার দেখবা যে যখন বিশেষ করে সাইকেল অথবা মোটরসাইকেল যখন বাঁকগুলোতে যায় যে একটু কাত হয়ে যায়। তাহলে এই যে উঁচু একটা জায়গায় উঁচু একটা জায়গায় নিচু, উঁচু এবং নিচু দুটোর মধ্যবর্তী যে কোণটা আনুভূমিকের সাথে যে আটু উঁচু যে যতটুকু অংশে কোণটা উৎপন্ন হয় সেই কোণটাকে বলা হয় ব্যাংকিং। ওকে, বিষয়টা হচ্ছে যে আমার মনে করো যে এটা হচ্ছে আমার আনুভূমিক, তাই না? সো একটা গাড়ি যাচ্ছে এরকম একটু বাঁক নিয়ে যাচ্ছে, মানে এই বিষয়টা বলছে একটু বাঁক নিয়ে যাচ্ছে। সো বাঁক নেওয়ার ফলে উঁচু এবং নিচুর মধ্যে যে কোণটা উৎপন্ন হয় থিটা, এই কোণটাকে বলে থিটা। ওকে, তো এখানে একটা ঘোরা একটা গাড়ি আছে, সো গাড়িটা যাচ্ছে, এটা আনুভূমিক। ওকে, এখন আমরা কিছু জিনিস শিখবো। ওকে, সো একটা বস্তুর ওজনটা হচ্ছে নিচের দিকে ক্রিয়া করতেছে, তাই না? ডাব্লিউ ডাব্লিউ সমান আমরা কি জানি? এমনি, তাই না? তাহলে একটা বস্তু ওজন যখন নিচের দিকে ক্রিয়া করতেছে তখন অবশ্যই তার একটা প্রতিক্রিয়া বল প্রতিক্রিয়া ক্রিয়া করতেছে, তাই না? এটাই তো নাকি? তাহলে একটা বস্তু যখন এই দিক বল ক্রিয়া করতেছে তখন তার প্রতিক্রিয়া বলটা কিভাবে ক্রিয়া করতেছে। ওকে, কারণ দেখো আমি কিন্তু ওজনটা কিন্তু একটু মানে লম্বা বাড়ানো কিন্তু দিচ্ছি, কিন্তু বিষয়টা কিন্তু লম্বা বাড়ানো কিন্তু আসলে হবে না, বিষয়টা কিন্তু একটু কাট বরাবর হবে। কেন কাট বরাবর হবে? কারণ বস্তুটা তো কাট বরাবর তো মোচটা নিচ্ছে, তাই না? তো একটা বস্তু যখন কাট বরাবর নেবে, যখন মনে করে বস্তুটা কাট বরাবর আছে তখন অবশ্যই যে বস্তুটা ওজনটা নিচে দিয়ে ক্রিয়া করবে, অবশ্যই একটু এটা কোনো আপনি বরাবরই করবে, তাই না? তো একটা বস্তু যখন ক্রিয়া দিচ্ছে মাটিতে ডাব্লিউ বরাবর ওজনটা, তাহলে ওটা কি একটা প্রতিক্রিয়া বল উপর দিকে ক্রিয়া করবে না, তাই না? তাহলে এখন আমি
একটা অভিলম্ব কল্পনা করি, তাই না? এখন অভিলম্ব কল্পনা করলে আমার এটা কি, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল, তাই না? আর আমার যে ওজনটা নিচ দিয়ে ক্রিয়া করতেছে না, তাহলে আমার আরটা হচ্ছে আমার প্রতিক্রিয়া আর নিচটা এটা হচ্ছে আমার ক্রিয়া। ক্রিয়া এবং প্রতিক্রিয়ার মধ্যে যে কোণটা উৎপন্ন হচ্ছে এই যে থিটা, এই থিটা কোণটাকে বলে ব্যান্ডিং কোণ। ওকে, তো আমরা কিন্তু আরেকটা বিষয় জানি যে একটা লব্ধি বল আণবিক উলম্ব বল মানে বিভক্তি কিন্তু হয়, তাই না? তাহলে এখন ধরো আর অংশটা দুই ভাগে বিভক্ত হবে, উপর দিকে একটা নিচের দিকে একটা, তাহলে বলো এটা কি হবে, এটা কোনটা হবে? মানে কোনটা আর cos থিটা হবে, কোনটা আর sin থিটা হবে? আর cos থিটা হলো নিচেরটা, নিচেরটা, আর এই সোজাটা হলো আর sin থিটা। আর sin থিটা, তাই না? এটা তোমরা কই শিখছো? শিখি নাই, গেস করে বলো, তাই না? আমাদের কিন্তু এটা প্রথমে কিন্তু এটা মনে হয় যে আনুভূমিক মানে হচ্ছে নিচের দিকে আর উল্লম্ব হচ্ছে sin থিটা, কিন্তু বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে থিটা যার সাথে আছে এটা হচ্ছে cos থিটা, ওকে, আর থিটা যার সাথে নেই এটা কিন্তু sin থিটা। দেখো আমাদেরকে যে যেভাবে শেখানো হয়েছিল যে এরকম একটা উদাহরণ দিই, এটা রাখতে থিটা, তা এদিক বড় অংশ কি, সরি আমাদের থিটাটা থাকতে হচ্ছে এই পাশে, তো এটা কি যেমন উদাহরণ লব্ধি হচ্ছে r, সো এটা কি r sin থিটা, আমি কি উল্টা পাল্টা করলাম না, সরি এটা cos থিটা, r cos থিটা, এটা কি r sin থিটা, তাই না? আমরা এখন বুঝে গেছি যে উপরের দিকে মানে sin থিটা, নিচের দিকে মানে cos থিটা, কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি না যে আসলে থিটাটা কার সাথে আছে, তাই না? তো আমার তো এই জিনিসটা বুঝতে হবে যে এই লব্ধিটা যার সাথে থিটা কোণে আছে সেটা হচ্ছে আনুভূমিক বরাবর হয় আর বাকিটা হচ্ছে উল্লম্ব বরাবর। ঠিক দেখো তো আমার এই যে থিটাটা যে আছে এটা কার সাথে আছে, উপর দিকে না? তার মানে এটা কি হবে আমার আর বাকিটা যেটা আছে এটা কি আর sin থিটা। ওকে, এখন এখানে যে টাইপের অঙ্কগুলো আসবে, অঙ্কটা আসবে মনে করো একটা গাড়ি একটা নির্দিষ্ট বেগে যাচ্ছে, ভি বেগে যাচ্ছে। আচ্ছা আমি লিখে দিই যে ভি বেগে একটি গাড়ি আর ব্যাসার্ধে আর ব্যাসার্ধে রাস্তায় থিটা কোণে ব্যাংকিং কোণ উৎপন্ন করলে লিখতে পারি tan theta equal v square by rg। ওকে, আর মেইন উত্তর হচ্ছে এটা যে tan theta equal v square by rg। এখন v তো জানি, এখানে v টা কি, v টা হচ্ছে গাড়ির বেগ, আরটা কি রাস্তার ব্যাসার্ধ, আর থিটাটা কি ব্যাংকিং কোণ। ওকে, সো এখন তোমাদের মনে হতে পারে যে আচ্ছা এই রাস্তার ব্যাসার্ধ যেখানে আর কিভাবে আসবে। ওকে, সো আমরা রাস্তাটা সম্পর্কে কি জানি, এরকম মোচড় দিচ্ছে না,
রাস্তাটা, মানে আমার ব্যাংকিং কোণটা তৈরি হওয়া অবশ্যই মোটরের দিকে, তাই একটু বৃত্তাকার বরাবর না, একটু কি এটা একটা বৃত্তাকার পথ সৃষ্টি করতেছে না? সো বৃত্তাকার পথ বরাবর যে তার ব্যাসার্ধ যদি তৈরি হয় আর এটা আমার ব্যাসার্ধ, বুঝতে পারছো? আটটা ব্যাসার্ধ, দুটা কি গাড়ি বেগ আর তিনটা কি ব্যাংকিং কোণ। ওকে, সরি কত মিনিট? 31। ওকে, হচ্ছে তোমাদের। এখন দেখো, এখন হচ্ছে একটা গাড়ি ভি বেগে যাচ্ছে, সেক্ষেত্রে তার ব্যাংকিং কোণটা কত সেটা আমরা নির্ণয় করতে পারবো। ওকে, কিন্তু এখন আমরা জানবো যে বস্তুটা কত ব্যাংকিং কোণ উৎপন্ন করলে সে নিরাপদে যাবে। ওকে, সো দেখো এই সূত্রটা হচ্ছে সে গাড়িটা কত ব্যাংকিং কোণ উৎপন্ন হবে সেটা এটাই, সেই গাড়িটা এক্সিডেন্ট করতে পারে না করতে পারে, সেক্ষেত্রে ব্যাংকিং কোণ হচ্ছে এটা। কিন্তু এখন আমরা শর্ত দেখব যে আমার ব্যাংকিং কোণটা কত হলে গাড়িটা কোনো সংঘর্ষ হবে না বা অ্যাক্সিডেন্ট হবে না, বা গাড়িটা আমরা দেখি না যে গাড়িটা একটু বাঁকা হয়ে গেলে ওই গাড়িটা বা মানে সর্বোচ্চ কতভাবে গেলে বা সর্বোচ্চ কতভাবে গেলে গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে না, সেই সূত্রটা আমরা দেখব। ওকে, সেটা হচ্ছে আমরা দেখব যে নিরাপদে নিরাপদে গাড়ি চালাতে ওকে দেখো, সো নিরাপদে গাড়ি চালাতে আমার ব্যাংকিং কোণটা হবে সাইন দিলে এখন x/x। এখন xটা কি, xটা কি? ওকে, আমার xটা হচ্ছে তোমাদের প্রথমে যে বললাম যে নিচ থেকে রাস্তার নিচ থেকে উপরে কত উঁচু, এই যে উঁচুটা এটা হচ্ছে আমার x, আমার xটা হচ্ছে আমার যে এটা। ওকে, আর xটা হচ্ছে রাস্তার প্রস্থটা, রাস্তার প্রস্থটা এটা কি, যদি রাস্তাটা যদি এরকম যদি হয় এই যে মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে x, মানে x হচ্ছে আমার এটা, তাহলে এটা হচ্ছে h, এটা কি x, তাই না? তো সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই কি সমান সাইন থিটা প্রতিভূত, তাই না? তো আবার tan থিটা সমান কি জানি, লম্ব বাই ভূমি, তাই না? তো আমরা যদি ট্যানটা কিন্তু লিখতে পারি যে x/x, তাই না? কিন্তু তুমি দেখো যে থিটার মানটা যদি খুবই ছোট হয়, যেমন 3 ডিগ্রি 4 ডিগ্রি 5 ডিগ্রি, তখন এটা তুমি sin 5 ডিগ্রি দাও tan 5 ডিগ্রি দাও, দেখো মানটা একদম কাছাকাছি। এই জন্য আমরা sin θ = tan θ = h/x
তো তোমরা মেইনলি ইউজ করবে হচ্ছে এটা sin থিটা ইকুয়াল h বাই x। ওকে, এটা তোমাদের হচ্ছে। এখন মনে করো তোমার ব্যাংকিং কোড দেওয়া নেই, সেটা তোমাদের ব্যাংকিং কোড থাকলে অর্থাৎ থিটার মাধ্যমে আমরা একটা গাড়ি নির্বাচন চালানোর জন্য আমরা কতক্ষণ উৎপন্ন হবে। এখন মনে করো আমি ব্যাংকিং কোড নেব না, আমি এখন গাড়ির বেগ নিয়ে কাজ করবো, অর্থাৎ একটা গাড়ির বেগ কত হলে ওই গাড়িটাকে আমি নিরাপদে চালাতে পারবো। ওকে, তো সেই ক্ষেত্রে সত্যটা হচ্ছে ভিটা হচ্ছে একটা গাড়ি নিরাপদে চালাতে অর্থাৎ অ্যাক্সিডেন্ট না হওয়ার জন্য সেই গাড়ির বেগটা হবে √μ0 rg। μ0 হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্কটা কি এটা আমরা সবাই সেটা জানি। ওকে, যার সাথে জানতে ঘর্ষণ গুণাঙ্ক এটাকে ধ্রুবক কি মিউ এটা মনে করে ধ্রুবক। তাহলে পয়েন্ট জানবো মিটার হচ্ছে গাড়ি বেগ আর আরটাকে রাস্তা পাশে। সো √μ0 rg ওটাকে যে মানটা আসবে ওটা মানে হচ্ছে ওটার মানে সমান অথবা ছোট হলে গাড়িটাকে আমি নিরাপদে চালাতে পারবো। কিন্তু যদি এই মানের চেয়ে যদি বেশি হয় v তাহলে আমার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ড্রাইভার তাহলে তো কিছু না ভুলে যাচ্ছে যেটা কি এত বন্ধন করে এত ব্যান করে বেশি করে এগুলো তো আমাদের দেশে না, তো অন্য দেশে কি কিন্তু আছে কিছু নাই। দেখো আমাদের এই জিনিস দেখো আমাদের দেশে কিন্তু সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়। সব দেশে মধ্যম ভালো কোর্স করে দেয় বুঝতে ভালো কোর্স করে এই 4:50 থেকে 6:30 ক্লাস নেই। তারপর আমাদের ওই যে সকালে ক্লাস নেই, আমাদের ক্লাস নেই। হ্যাঁ, শনিবার তো খাইতেই পারে না, শনিবার সকাল 9টা থেকে ক্লাস শুরু হয় একদম বিকাল পর্যন্ত। এই জীবন এই স্বাধীনতা কি চেয়েছিলাম জীবনে? এই স্বাধীনতা কি চেয়েছিলাম? ওকে, ঠিক আছে। তো আমরা কি বুঝতে পারছি? তো আমরা তো এই টাইপের দুইটা ম্যাথ করি নাকি? ম্যাথ করে বোঝা যাবে না? কিন্তু করতে গিয়ে শুরুটা কি হচ্ছে কিছু? আচ্ছা, আমার তো আচ্ছা বুঝি না এই যেদিন করে তোমাদের পড়াই সেদিন আর থেকে আমাদের ভুল হয় না। মানে ভিডিও বানাতে বা কোনো কাজে গিয়ে আমার একটা বাজবেই। যেমন গতকাল ভিডিও বানাতে গিয়ে এডিটিং করতে গিয়ে আমার একটা বাজবে। আমি বলছি কি আসি নিয়ে করতে ভিডিওটা আমি চালাবো। এখন দাও তখন নিজের স্বার্থের জন্য দিলাম না। ওকে, আমাকে এটা বলো। এটা করবে না, একটার সাথে তিনটা দেওয়া। হ্যাঁ, এটা সিস্টেমে দিয়ে দেই একটা বা তিনটা। ও এর উপরে একটা আর কি আছে? এটা দেন। ওকে, এটা বই দাও, তাও আমি করব। এই তোমরা কি এতটুকু কি বুঝতে পারছো? সোনালি
বুঝতে পারছো? শেষ হবে কখন? হুম? শেষ হবে। শুরুই করলাম না তোমার সে এত ফিটনেস গুলো বলো কি করবো তোমরা? সো আরেকটা জিনিস দেখো, আমরা একদিকে আমরা কি জানি tan θ ইকুয়াল v স্কয়ার বাই r, তাই না? আবার tan θ ইকুয়াল কি জানি h বাই x, তাই না? তাহলে আমরা কি বলতে পারি কি v স্কয়ার বাই r d ইকুয়াল h বাই x বলতে পারি? এই সূত্রতে আমরা এবার ব্যাখ্যা করব। ওকে, তাহলে কি বই আমি আরেকটা ফোন করছি বলছি না ছাত্রতে একটু বসছি মূল বই থাকে তোমাদের বলো তো? ওইটা যে ম্যাথ করাচ্ছিলেন দেখেন তখন আপনি জানতে ফিজিক্স তাহলে তো আমাকে আমরা তুলতে হবে। নাম্বার তুলে দেন তাই তো একটু বইয়ে আছে। মানে কি দেওয়া আছে? না তুমি খারাপ করে কোনো শুনলাম বায়োলজি ক্লাস আছে। না বসে বসে পড়ে পাঁচ দয়। পাঁচ দয়ে ফোনে দেখে পাঁচ দয়ে ও আচ্ছা আচ্ছা। ওকে, তো দেখো প্রথমে দেখতে হবে যে কিসে কিসে মান দেওয়া আছে এবং কিসে কিসে মান বের করতে হবে। প্রথমত আমাদের পাঠ্যের ব্যাসার্ধ দেওয়া আছে। প্রয়োজনীয় ব্যাংকিং প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য ব্যাংকিং কম হবে না
না ব্যাংকিং ও দেওয়া নেই ব্যাংক দিতে হবে। প্রয়োজনীয় ব্যাংকিং এর জন্য ব্যাংকিং বলতে কোনো ব্যাংকিং করবে ওকে তো আমরা দেখুন নিচে বন্ধ আছে ব্যাসার্ধ তাই না তাহলে আর ইকুয়াল কত 250 মিটার ওকে পাঁচদের মধ্যে দূরত্ব মানে কি দেখো ব্যাসার্ধ আর দেওয়া আছে 250 পাঁচদের মধ্যে দূরত্ব এটা কি x 1 মিটার ঘন্টে 50 কিলোমিটার মানে কি কারণ v কত v হচ্ছে 50 কিলোমিটার পার আওয়ার তো কত হবে 50 500 ভাগ 36 কত হয় ক্যালকুলেটর বের করো অঙ্ক করতেছি ক্যালকুলেটর পাস করো 500 ভাগ 36 তারপরে তারপরে 28 তার মানে 13.28 মিটার পার সেকেন্ড তাই না ওকে আমার হিসাব বের করতে হবে 28 না 8 একটু এখন হলো কেন আচ্ছা তো জাস্ট কি করে তো ঝামেলার মধ্যে ওকে ঠিক আছে আমার কি বের করতে হবে বাইরের লাইনের পাতকে ভেতরের লাইনকে কতটুকু উঁচু রাখতে হবে কারণ কি উঁচু বলতে আমরা কিসের মন বুঝি ব্যাংকিং কোন গেল উঁচু নিচ থেকে উপরটা কতটুকু উঁচু এটা কি এইচ না তো কিভাবে বের করতে হবে এইচ তাহলে কি এখানে কি আমাকে থিটা মানে কোন কিছু কথা বলছে তার মানে আমাকে থিটা লাগবে না তো থিটা ছাড়া আমি কিভাবে বের করব এই যে একটু একটু মধ্যে দিয়ে বললাম যে v স্কয়ার বাই rg ইকুয়াল h বাই x কিসের মান বের করতে হবে আমার h এর মান বের করতে হবে তাই না তো আমি h মান কি জানি h মান কি জানি v স্কয়ার x বাই rg এটা কত দিবে আমি একটু লিখে দিলাম দেখে দেন না বুঝছেন মনোযোগ কই থেকে বলি সব বুঝলে কি x এর মান কত 1 r এর মান কত 250 d কত 9.8 কত বুঝতে পারছো তো আজকে রক্ত দিতে হবে আপনাদের বললাম যে রক্ত দেবো না না রক্ত দিতে হবে এক জায়গায় গিয়ে রক্ত দেবো বিডি হসপিটাল স্যার স্যার পাঠিয়ে দিয়েছি আবার তো বলছি ঠিক আছে রক্ত নেই ফ্রেন্ড তো খাওয়াটা ঠিক মতো হয় না খেলে হবে আমাদের খাইনি কিছু না হাতে বেশি খেয়ে তাই না হ্যাঁ অবশ্যই রক্ত দেবো ওকে ঠিক আছে বুঝতে পারছো এখন মনে বাড়ি কাজ করবো আমি ব্যাংকিং টাইপে কবে যাই ফাইনালি ওই দিন কি বলছিস ভাইয়া তাড়াতাড়ি চলে ওই দিন কিন্তু 10টায় ছিলছে হ্যাঁ আজকে আমারও ভালো লাগছিল মাথা আজকে আসলে মানে বসে আছি মানে আমার গরম লাগছে ফ্যান আছে তারপরে গরম লাগছে আবার বৃহস্পতিবার ক্লাস তো হ্যাঁ ল্যাব নিয়ে হ্যাঁ বাস সিজন চ্যাপ্টার পুরো আসবে কেন কারণ ওরা থাকলে শুধু ফিল হবে না ক্লাস নেই ওরা চলে গেছে এখন আমার ঠিক হবে ক্লাস হ্যাঁ আসলে নাই হ্যাঁ ওকে এখন বলিও জানো কি আচ্ছা ও শোনো আওয়াজ ওকে বলিও না
যে লাস্ট আমাকে যেদিন ফোন ছিল না, তো আমি সেদিন বললাম যে আমরা তো ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি। হ্যাঁ, কেমিস্ট্রি পড়েছেন, আমরা যদি থাকি না সেটা আমরা আপনার একদম তাই তো দেখতেছি ওরা থাকলে আপনি হলো 2 ঘন্টা কে 4.5 ঘন্টা ক্লাস নেন, একদিন প্রত্যেক দিনই ক্লাস নেন। এখন ওরা নাই, আমরা একদিন পর পর ক্লাস নিচ্ছি, 2 ঘন্টা করে ক্লাস নিচ্ছি, রাখবে না। ইয়া ছুটি আরো ভালো হবে। ওকে, আর লাস্ট টপিক, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল। ওকে, ওকে, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলটা কি? সেটা হচ্ছে, দেখো কি শুনলি, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল কি? ওকে, তো মনে করো আমি একটা বস্তুকে ঘুরাচ্ছি, একটা সুতার সাহায্যে একটা বস্তুকে ঘুরাচ্ছি। ওকে, এই যে মনে করো আমি একটা বস্তুকে ঘুরাচ্ছি, তাই না? তো আমি যখন সুতার সাথে একটা বস্তুকে ঘুরাচ্ছি, তখন এই বস্তুর উপর তখন এই বস্তুটা দুটা বল অনুভব করে। অর্থাৎ এই বস্তুটা ঘোরার ক্ষেত্রে সাম্যাবস্থা একটা নির্দিষ্ট দূরত্ব আর বরাবর কি ঘুরতেছে না? তো এই বস্তুটা যখন নির্দিষ্ট দূরত্ব আর দূরত্ব ঘুরতেছে, তখন দুইটা বল অনুভব করে। একটা হচ্ছে এই বস্তুটা যখন কেন্দ্রের দিকে একটা বল অনুভব করে, আর একটা কেন্দ্রের বাইরের দিকে, অর্থাৎ বস্তুটা চাইতে একটু খোলা পেলেই বস্তুটা ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলেই সে চলে যায়। আমরা জানি না, আমরা দেখি না যে একটা বস্তু ঘুরাচ্ছি, কোনোভাবে যদি দড়িটা ছিঁড়ে যায় অনেক দূর চলে যায়। আবার দেখো, তাহলে আমি যখন একটা বস্তুকে দড়ির সাহায্যে ঘুরাচ্ছি, তখন ওই বস্তুটা কেন্দ্রের দিকে একটা বল অনুভব করতেছে, আবার কেন্দ্রের বাইরে কিন্তু আরেকটা বল অনুভব করতেছে। তাহলে এই যে বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরাচ্ছি, বৃত্তাকার পথে একটা বস্তু ঘোরার সময় কেন্দ্রের দিকে যে বলটা অনুভব করে তাকে বলা হবে কেন্দ্রমুখী বল, আর কেন্দ্র থেকে বিপরীত দিকে যে বলটা অনুভব করে সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। বুঝতে পারছো? তাহলে আমার কেন্দ্রবিমুখী বলটা, তাহলে কেন্দ্রমুখী বল সূত্রটা কি? বৃহস্পতিবার 1 ঘন্টা বেশি পড়াই, আজকে 1 ঘন্টা আগে দেন, বৃহস্পতিবার 1 ঘন্টা বেশি পড়াই। 3 ঘন্টা 2 ঘন্টা করো না, 3 ঘন্টা না, আজকে যে 1 ঘন্টা আগে আচ্ছা তাকে কি করবো ওদিন তাহলে 3 ঘন্টা পর তো কেন্দ্রমুখী বল কি করছে? এটা এপিক্যাল এম ভি স্কয়ার বাই আর, আর এটাকে এখানে ভাঙলে এপিক্যাল এম ওমেগা স্কয়ার আর। আমি কি দেখাতে হবে যে এটা থেকে এদিকে আসলো? হ্যাঁ, না না দেখাতে কিভাবে হবে? আসবে? আচ্ছা, ওটা তো নিচে ভাগ হয়ে যাবে। মানে তোমার মতো আচ্ছা, বুঝলি? আর তো ভাগ হয়ে যাবে। আমি কিভাবে এটা আসলো আমি দেখাচ্ছি। দেখো, আমি একটু দিয়ে নিই, তাই না? তো আমি এটাকে একটা কাজ করলাম, এম ভি বাই আর, তাহলে আমার একটা আর নিচে কম করে নিই, মানে একটা মানে দুটা এখানে একটা আর বেশি আছে, হয়েছে। তাই না? ভি ইকুয়াল যদি ওমেগা আর হয়, তাহলে ওমেগা সমান কি? ঠিক আছে, তাহলে ভি বাই আর কে আমি ওমেগা লিখতে পারি। ক্লিয়ার? তো আমি তোমাদের অঙ্ক দিচ্ছি।
তাহলে আমি আগে অঙ্কগুলো দিই, পশ্চাৎপদের অঙ্ক দেবো। এই তোমাদের পশ্চাৎপদের অঙ্ক নেই, মানে একদম গতকাল নেক্সট মানে গত ক্লাসে যেটা করেছে ওইটা আমরা অঙ্ক নেই, তাহলে কিন্তু অঙ্ক বেশি যাচ্ছে। তো m1 = u1 + m2 u2। তোমাদের আরেকটা সূত্র আমি লিখে দিচ্ছি, তো এটা বুঝতে পারছো তো? ওমেগা = 2πn/t। এটা কি? এটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। কতবার ফ্রিকোয়েন্সির মধ্যে ঘটছে, ওকে। আর এটা হচ্ছে ছোট হাতের m, ছোট হাতের m দ্বারা বলতে বোঝায় m/t। ওকে, বুঝতে পারছো? কেমিস্ট্রি বইতে কোনো পড়া দিছি না। আমি জানি তাহলে শেষ আজকে কি বলবো আমি ভিডিও শেষ। ওকে ঠিক আছে, আমাদের এই পর্যন্তই। তাহলে আমরা নেক্সট টপিকে, ওকে ঠিক আছে, ভালো থাকো।